আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন শুনতে আছো পাচ্ছি ভাই? আমরা। আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো বাকি সবাই তো জয়েন করে নাই। আচ্ছা, বলো তোমাদের কি অবস্থা? রুটিন দিয়ে দিল, প্রিপারেশন কেমন বলো তো? একজন একজন বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের মডেল টেস্টগুলো প্র্যাকটিস করতেছো? জি স্যার। জি স্যার। Good. জি কেমন মনে হচ্ছে? স্যার, আলহামদুলিল্লাহ ভালো। তো এগুলো যদি তোমরা কনফিডেন্সলি সলভ করতে পারো তাহলে বুঝতে পারবা যে প্রশ্ন যেভাবেই হোক না কেন, আশা করি তোমরা আটকাবা না। বুঝতে পারছো? তোমাদের অনেকের হয়তো বা থার্ড ইয়ারের পরীক্ষা যারা দিছো বা ইমপ্রুভমেন্ট দিছো বা শুনছো যে আমাদের এবার ন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড কোশ্চেন রিপিট করতেছে না। তো বোর্ড কোশ্চেন রিপিট করুক আর না করুক সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে তুমি যদি তোমার মতো প্রিপারেশন নিতে পারো তো বোর্ড কোশ্চেন রিপিট করতে হবে কেন? তুমি যদি শিখে থাকো তাহলে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তুমি মোটামুটি সলভ করতে পারবা। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা তো কেউ এরকম না যে এই পর্যন্ত যতগুলো পরীক্ষা দিয়েছি আমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, সব পরীক্ষায় আমরা কি 80-তে 80 পেয়েছি, 100-তে 100 পেয়েছি? না স্যার। না স্যার। না, পাই নাই। তো আমাদের টার্গেট হচ্ছে যে আমরা একটা সুন্দর, কাম্য একটা ভালো রেজাল্ট করা। তো কেউ আমরা কখনোই কিন্তু ওই যে 80-তে 80 পাই না, 100-তে 100 আমরা পাই না। তাহলে প্রশ্ন সহজ হোক কঠিন হোক এটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে তোমাকে যখন 4 ঘন্টা টাইম দিবে ওই 4 ঘন্টার মধ্যে যে প্রশ্নটা তোমাকে দিছে সেই প্রশ্নটা নিয়েই তুমি কি কি করে আসছো, কি লিখে আসছো সেটাই হচ্ছে বিষয়। বা যে ধন্যবাদ। ম্যাথগুলো আসছে সেই ম্যাথগুলো কতটুকু তুমি ধন্যবাদ। সলভ করে আসছো সেটা হচ্ছে বিষয়। এখন ম্যাথ সলভ করতে গেলে কি লাগবে? ম্যাথ সলভ করতে গেলে তোমাকে অবশ্যই ওই ম্যাথ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কিন্তু বিগত বছরগুলোতে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার থেকে 3-4টা ম্যাথ কমন দিয়ে দিত একেবারে হুবহু, আর একটা বা দুইটা ম্যাথ বাইরে থেকে সেট করতো। তখন দেখা গেল সবাই 3-4টা ম্যাথ এমনি দিতে পারতো, একটা থিওরি দিয়ে মোটামুটি সবার পরীক্ষা ভালো হতো। এটা একটা টেন্ডেন্সি বা ট্রেডিশন চলে আসছে। তো এখন আমরা থার্ড ইয়ার পরীক্ষায় যেহেতু মুখোমুখি হলাম অভিজ্ঞতায়, সেটা হচ্ছে যে এখন থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ার থেকে হয়তো বা 10%, 15% বা 20% পর্যন্ত রিপিট করতেছে। বাকিগুলো তারা বাইরে থেকে দিচ্ছে। এখন কথা হচ্ছে বাইরে থেকে যেগুলো দিচ্ছে সেগুলো কি সিলেবাসের বাইরে? না, সেগুলো সিলেবাসের বাইরে না। এখন মূল সমস্যা হচ্ছে আমরা যারা ম্যাথ শিখি তারা কি করি, একটা ম্যাথের প্রশ্ন দেখে ওই প্রশ্ন অনুযায়ী ম্যাথটাকে মুখস্থ করার ট্রাই করি, একেবারে কনসেপচুয়াল কোনো নলেজ বাদ দিয়ে। আরেকটা আমাদের সবার কাছে ভুল ধারণা আছে যে বেসিক ক্লাস, বেসিক ক্লাস মানে হচ্ছে স্যার একটা সূত্রের লিস্ট ধরাই দিবে, অনেকগুলো সূত্র থাকবে এখানে, এগুলো নিয়ে আলোচনা হবে, এটা হচ্ছে বেসিক ক্লাস। এরকম হাজার হাজার সূত্র তুমি মুখস্থ করেও তুমি অঙ্ক সলভ করতে পারবে না যদি অঙ্কটার টাইপ, অঙ্কটার ক্যাটাগরি এবং অঙ্কটার পিছনে যে বেসিক কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো তুমি না জানো। কিন্তু আমরা অধিকাংশই আমরা কি করি, সূত্র মুখস্থ করি, বেসিক কনসেপ্টটা মুখস্থ করি না, ধারণাটা নেই না। তো আমাদের ক্লাসগুলোতে তোমরা দেখছো যে আমাদের ক্লাসে যদি 1 থেকে 10টা ক্লাস থাকে,
প্রত্যেকটা ক্লাসের সাথে রিলেটেড সকল বেসিকগুলো আমরা আলোচনা করে দিয়েছি। হ্যাঁ, আমরা যেটা করি নাই সেটা হচ্ছে একটা ক্লাসের মধ্যে সকল সূত্রগুলো নিয়ে একেবারে একটা লিস্ট করে দিই নাই তোমাদেরকে। কারণ প্রথম ক্লাসে যদি আমি তোমাদেরকে একটা সূত্র দিয়ে সবগুলো একেবারে লিস্ট করে দিই, এগুলো তোমাদের মাথার উপর দিয়ে যাবে, আর ওই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের একটা বাজে ধারণা তৈরি হবে। এটা আমার বিগত দীর্ঘদিনের প্রায় এক যুগের বেশি সময় তো পড়ায় অনার্স মাস্টার্স। তো এক যুগের বেশি সময় ধরে এটা আমার অভিজ্ঞতা। কারণ বইয়ের শুরুতে পৃষ্ঠার পর পৃষ্ঠা ওই চ্যাপ্টারের রুলস লেখা আছে। বিশ্বাস করো, তোমরা কেউ কোনোদিন এই পৃষ্ঠাটা পড়েও দেখো না, উল্টাইও দেখো নাই। কারণ এটার চেয়ে বিরক্তিকর পড়া মনে হয় জীবনে আর কোনো কিছু নাই। পড়ছো কেউ কোনোদিন এই নিয়মগুলো? না স্যার। আর পড়েও জীবনে এগুলো কোনোদিন বোঝা যায় নাই, তাই না? জি স্যার। কিন্তু এই নিয়মগুলো থেকে সার নির্যাসটা যখন আমরা আমাদের মতো করে তোমাদের সামনে প্রেজেন্ট করি, তখন তোমরা বুঝতে পারো। তো এখন কথা হচ্ছে, আমাদের ক্লাসগুলোতে আমরা তোমাদেরকে কি শিখাইছি? যে প্রত্যেকটা ক্লাসে ধরে ধরে কনসেপ্টগুলো আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা ক্লাসে আমাদের বেসিক কনসেপ্ট আছে, ওই রিলেটেড যত কনসেপ্ট আছে সবগুলো আলোচনা হয়েছে। এমন না যে একটা অঙ্ক করাইছি, ওই অঙ্কটাই শুধু শেখানো হয়েছে। ওই কনসেপ্ট রিলেটেড আরো যতগুলো আলোচনা থাকতে পারে, ওই আলোচনাগুলো আমাদের ক্লাসে করে দেওয়া হয়েছে। সেজন্য দেখা গেল আমাদের ক্লাসগুলো করার পরে দেখা গেল তোমাদের প্রশ্ন অনেকাংশে কমে যায়। এবং আমি এটা বিশ্বাস করি যে আমি তোমাদেরকে প্রশ্ন করার যেভাবে স্বাধীনতা দিয়েছি, কোনো অনলাইন কোর্সে এই স্বাধীনতাটুকু কেউ দেয় বলে আমার জানা নেই। যে যে কোনো সময় যে কোনো প্রশ্ন করার যে স্বাধীনতা, এটা কোনো কোর্সে কেউ দেয় কিনা আমার সন্দেহ আছে, বা আমি জানি না কেউ দেয় কিনা। তা আমি তোমাদের দিয়েছি কেন? কারণ আমি জানি, আমার এটুকু বিশ্বাস আছে যে আমার যদি এখন 200 স্টুডেন্ট থাকে একটা ক্লাসে, ওই 200 স্টুডেন্টের মধ্যে সর্বোচ্চ 20 জন প্রশ্ন করে। অধিকাংশ প্রশ্নই ক্লাসের মধ্যে হয়ে যায়, আবার গ্রুপের মধ্যে একজন প্রশ্ন করলে আর 10 জন এই প্রশ্নটার উত্তরটা পেয়ে যাচ্ছে। তো সমস্যাটা আর থাকে না তেমন একটা। তো এখন কথা হচ্ছে, এই ক্লাসগুলো যদি তোমরা ভালো করে অনুধাবন করো, প্রশ্ন যেমনই হোক না কেন, আশা করি তোমরা কিছু না কিছু লিখে আসতে পারবা। এটা হচ্ছে 1 নম্বর অপশন। 2 নম্বর অপশন, যে একটা প্রশ্ন ম্যাথ 100% হুবহু পুরোটাই তোমার মিলে আসতে হবে, এমন কোনো রুলস তোমাকে কেউ বলে নাই। তোমাকে একটা প্রবলেম দিছে পরীক্ষার হলে, ওই প্রবলেমটা তুমি তোমার জ্ঞান অনুযায়ী, তোমার কনসেপ্ট অনুযায়ী তুমি চেষ্টা করে আসবে সমাধান করতে। আমি ধরলাম যে এই প্রশ্নটা তোমার কমনই পড়ে নাই, ঠিক আছে, তো কমন পড়ে নাই কি আমি অ্যান্সার করতে পারবো না? আমি এটা অবশ্যই অ্যান্সার করব আমার দক্ষতা অনুযায়ী। আমি যেটুকু শিখছি ওই অনুযায়ী যাব। দেখা গেল কেউ এই প্রশ্ন সমস্যাটা 90% সমাধান করছে, কারো সমস্যাটা 80% হয়েছে, কারো সমাধানটা ধরো 70% হয়েছে। সবাই তোমাদের যার যার সমাধান অনুযায়ী নাম্বার পেয়ে যাবা। এমন না যে তুমি অঙ্কটা একটু ভুল করছো বাস তোমাকে শূন্য দিয়ে দিল, ব্যাপারটা এরকম না কিন্তু। আমাদের যেটা হয় হচ্ছে, আমরা পরীক্ষার হলে গিয়ে প্রথমে যেটা করি, প্রথমে পুরো প্রশ্নটা পড়ি। পুরো প্রশ্নটা পড়ার পরে আমাদের দেখা গেল একটা বা দুইটা অঙ্ক দেখে মনে হয় যে আমরা এই ম্যাথগুলো পারবো, আর বাকি ম্যাথগুলো পারবো না। কারণ কি? তুমি 5টা প্রশ্নের কনসেপ্ট একসাথে মাথায় ইনপুট দিছো। যখনই তুমি এবার ম্যাথগুলো করতে যাও, যখন খাতা ডাউনলোড করতে যাও, তখন দেখায় সিস্টেম এরর। তখন দেখা গেল সব 5টা ম্যাথে তোমার পেজটা গিয়ে রয়ে গেছে। এটা সমস্যাটা সমাধান করা এভাবে যাবে না। আজকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা প্রথমে যে কোনো প্রশ্ন, যে কোনো পরীক্ষার প্রশ্নটা হাতে পায়, যদি এটা ম্যাথ রিলেটেড পরীক্ষা হয়, তুমি পার্ট সিতে 2টা ম্যাথ টার্গেট করবা, যে আমি 2টা ম্যাথ দিতে পারি কিনা। যদি দেখি যে আমি 2টা ম্যাথ আমি দিতে পারি, মোটামুটি আমার আয়ত্তে 2টা ম্যাথ আছে, ঠিক আছে, এই 2টা ম্যাথ তুমি আগে দিয়ে নিবা। দেওয়ার পরে দেখবা যে তোমার যে একটা কনফিডেন্স গ্রো করবে, এই কনফিডেন্সে তোমার পরবর্তী ম্যাথগুলো তোমার কাছে সহজ হয়ে যাবে। বাট তুমি যদি প্রথমেই 5টা ম্যাথ অ্যান্সার করার ক্যাপাবিলিটি নিয়ে অ্যান্সার শুরু করো, তার মানে তোমার পেস লাগবেই 100%। কারণ তুমি একটা ম্যাথ দিলা, একটু পরে মনে করছো না এটা মনে সিলেক্ট করে ভুল করছি, ওই ম্যাথটা দেওয়া দরকার ছিল, দেখ এটা আরেকটা ম্যাথ দিই। ঠিক আছে, এই ভুলগুলো করা যাবে না, এটা আমরা সবাই মনে রাখবো। তারপর দেখো, এটা গেল আমাদের ম্যাথমেটিক্যাল। তাহলে আমরা প্রথমে টার্গেট হবে আমাদের 2টা ম্যাথ, জাস্ট 2টা ম্যাথ আমি দেখবো যে আমি পারি কিনা। যদি 2টা ম্যাথ আমি দিয়ে ফেলতে পারি, দেখবো যে তোমার যে কনফিডেন্স হবে, বাকি ম্যাথ তুমি এমনি অ্যান্সার করতে পারবা। এটা এভাবে তোমরা প্রিপারেশনটা নিবা। আর যে ম্যাথ সাবজেক্টগুলো আছে, এই ম্যাথ সাবজেক্টগুলোতে
তোমাদের যাদের ম্যাথের উপর ভালো প্রিপারেশন আছে তারা পার্ট বি এর জন্য দুইটা থিওরি, পার্ট সি এর জন্য একটা থিওরি টার্গেট রাখবা। অনেকে আমরা আছি খুব ভালো ম্যাথ পারি কিন্তু আমরা থিওরি পড়ি না। এই ভুল করা যাবে না। আমি আবারও বলতেছি, এই ভুল যারা করবা তারা মনে রাখবে যে ঝামেলায় পড়ে যাবা। তোমরা যারা ম্যাথ সাবজেক্টগুলোতে অবশ্যই পার্ট বি এর জন্য দুইটা থিওরি রিজার্ভ এবং পার্ট সি এর জন্য একটা থিওরি রিজার্ভ রাখবা। এটা মাস্ট, তোমাদের প্রিপারেশন থাকতে হবে যে আমি একটা থিওরি দিব। কেন? কারণ তোমার যখন পরীক্ষা শেষের পথে তুমি লাস্ট যে অ্যান্সারটা করবা পার্ট সি তে, ওটা তোমার থিওরি অ্যান্সার করা চাই। কারণ ওটা যদি ম্যাথ অ্যান্সার করো, অর্ধেকের সময় যদি তোমার সময় শেষ হয়ে যায়, তোমার খাতাটা যদি নিয়ে যায়, ঠিক আছে, তুমি ওই ম্যাথে ভালো নাম্বার পাবা না। ওই ম্যাথে দেখা গেলো তুমি এক বা দুই পেয়ে গেলা, পুরোটা কমপ্লিট করতে পারো নাই। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? এই প্রিপারেশনটা সবাই ভালো করে নিবা। গেল এটা থিওরির ব্যাপারটা। আর তোমাদের যে থিওরি সাবজেক্টগুলো আছে, এই থিওরি সাবজেক্টগুলোতে তোমরা পুরো এনইউর কোয়েশ্চেনের উপর ডিপেন্ড না করে তোমরা পুরো বইতে কি কি লিখছে একটু ধারণা নিয়ে যাবা। ধারণা নিয়ে কনটেক্সটের উপর থেকে তুমি বেসিক কনসেপ্টের উপর ধরে ধারণা অনুযায়ী লিখবা, দেখবে তোমার নাম্বার পেয়ে যাচ্ছ। আর যদি তুমি একটা চ্যাপ্টার থেকে পাঁচটা থিওরি সিলেক্ট করছো, তিনটা থিওরি সিলেক্ট করছো, ওই তিনটা পড়ে গেছো আর বাকি কোনো কনসেপ্টই তুমি জানো না, ওই তিনটা লিখতেও তুমি ভুল লিখবা। আর ওই তিনটা থেকে কমন পাবে এমন কোনো গ্যারান্টি নেই। আর এটা মনে হয় আশা করি তোমরা ক্লিয়ার, ব্যাপারটা বুঝছো সবাই? জি জি স্যার। স্যার। আচ্ছা। আহ, স্যার, এবার পরীক্ষার হ্যাঁ। হলে সব থেকে বেশি সমস্যা হয়, ধরেন আমি একটা ম্যাথ একদম মানে ফুল কমপ্লিট পারি, কিন্তু হুম। দুই একটা এমন ভাবে প্যাচ দিয়ে দেয় যে কারণে মানে পুরা ম্যাথটা একেবারে কমপ্লিট করাটা সমস্যা নেই তো, কঠিন দুই হয়ে একটা যায়। ম্যাথ দুই একটা প্যাচ যখন দিবে তুমি ঠান্ডা মাথায় চিন্তা করবে এটা কি হওয়া উচিত, তোমার মাথায় ধারণা ব্রেনে যেদিকে ডিরেকশন দিবে তুমি ওই অনুযায়ী করে দিয়ে আসবা, কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা হচ্ছে আমি একটা অঙ্ক মিলাইতে পারি না, মনে করছে আমি শেষ। আরে ভাই, এটা তো শেষ না জীবনে। এটা জীবনে শেষ বলতে কিছু নাই, তোমার শেষ পর্যন্ত যুদ্ধ করে যাওয়াটাই জীবন। শুরুতে হতাশ হয়ে গেলাম তো আমার জীবনে মনে হয় কিছুই নাই। কেন তোমাদের অনেকের মনে হয়েছিল না যে তোমরা তো হয়তো বা যারা এ প্লাস পাও নাই, তাদের অনেকের মনে হয়েছিল যে আমি তো এ প্লাস পাই নাই, আমার জীবনে শেষ। আবার অনেকে এ প্লাস পাই মনে করছিল আমি তো আকাশের তারা পেয়ে গেছি। কিন্তু আলটিমেটলি গিয়ে দেখো, যারা এ প্লাস পাইছো তাদের চেয়ে এ প্লাস যারা পায় না তারা এখন দেখা গেল তাদের সিজিপিএ বাড়ে গেছে। এরকম হয় অনেক কিছু জীবনে। তো জীবনে শেষ বলে কিছু নাই, শেষ পর্যন্ত আমার যুদ্ধ করে যেতেই হবে। আমি যখন 4 ঘন্টা যুদ্ধ করতে নামছি, তো আমার কাজ হচ্ছে আমি 4 ঘন্টা যুদ্ধের শেষ পর্যায় পর্যন্ত যেয়ে আসা। ওই হতাশ হবা, তুমি যুদ্ধক্ষেত্রে মারা পড়বা। আর তোমার অঙ্কটা পুরোটা 100% তুমি পাই যাবা, তুমি 100-তে 100 পাইবা, আমি তোমাকে এটা বলি না, কেউ এটা পাবে না, 100-তে 100 পাবে না। আমার কাজ হচ্ছে আমি যতটুক পারি আমি আমার চেষ্টা অনুযায়ী সামনে আগায় দিয়ে আসবো, হলে হোক না হলে না হোক সেটা আমি পরে বুঝবো। ওটা পরীক্ষার হলে চিন্তা করার বিষয় না। পরীক্ষার হলে নিজেকে জাস্টিফাই করার বিষয় না। পরীক্ষার হলে হচ্ছে তোমাকে পারফর্ম করার বিষয়। সো এখানে একটা সেকেন্ডও তোমাকে নষ্ট করতে পারবে না তুমি, তোমাকে পারফর্ম করেই যেতে হবে। এখন তুমি যদি 10 মিনিট বা 20 মিনিট পরেই যদি তুমি হতাশ হয়ে যাও, তাহলে সামনের যে 3 ঘন্টা পরীক্ষা দিবা ওই পরীক্ষা দিয়ে তোমার ভালো রেজাল্ট কোনো হবে না। সেজন্য আমাদের টার্গেট হচ্ছে প্রথমে আমি দুইটা ম্যাথ সিলেক্ট করে দিব, যে দুইটা ম্যাথে আমি ভালো করে দিব। দেওয়ার পরে বাকি হিসাবটা আমি ভালো বুঝবো। ওই দুইটা দেওয়ার পর আমি বাকি ম্যাথগুলোর দিকে তাকাবো, তখন দেখবো যে তুমি পারবা। তোমাদের কি এরকম হয় না অনেক পরীক্ষাগুলোতে, যে প্রথম প্রশ্ন দেখে বলছি মনে করছিলাম যে কিছুই পারি না, কিন্তু পরীক্ষা 3 ঘন্টা যাওয়ার পরে দেখি যে আসলে অনেক কিছুই পারি। মনে হয় না এরকম? জি স্যার। এটাই বাস্তবতা। তো এগুলো হতাশ হওয়া যাবে না। এটা গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সবারই আশা করি আমাদের কোর্স সবারই কমপ্লিট, এখানে যারা আছো সবারই কোর্স কমপ্লিট। তো তোমরা আমাদের মডেল টেস্টগুলোকে একটু সিরিয়াসলি দেখার চেষ্টা করবা। কারণ আমি আবারও বলতেছি, আমরা সবাই সাজেশন করে, আমি সাজেশন করি না, আমি মডেল টেস্ট করেছি। আমি চাই যে তোমরা পরীক্ষার হলে যাওয়ার আগে পূর্ব প্রস্তুতির উপর, মানে পূর্ব প্রস্তুতি হিসাবে তোমরা আরেকটা প্রশ্ন ফেস করে যাও। যখন তোমরা এরকম প্রশ্নের প্যাটার্নে একটা প্রশ্ন ফেস করে যাবা, তোমাদের পরীক্ষার হলে কনফিডেন্স লেভেলটা বাড়বে। কারণ তোমরা তখন বুঝবে যে আরে প্রশ্ন তো এরকমই ছিল, আমরা তো একটা প্রশ্ন ফেস করে আসছি আগে। ওটা তোমাদের জন্য উপকার আসবে ইনশাল্লাহ। যেমন আমাদের
এই যে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 যে পরীক্ষাটাই, এই পরীক্ষাটার মধ্যে তেমন কোনো কিছু কমন পড়ে নাই, কিন্তু আমাদের মডেল টেস্ট থেকে 2টা ম্যাথ চলে আসছে, শুধু ডিজিটগুলো চেঞ্জ করে দিছে। তারপর আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ যে প্রথম চ্যাপ্টারের বেসিক ক্লাস, ওইখান থেকে একটা ম্যাথ চলে আসছে, ডিজিটগুলো চেঞ্জ করে হুবহু সেম ম্যাথ দিয়ে দিছে। তাহলে 3টা ম্যাথ তো এখান থেকে একেবারেই ইজিলি কমন পড়ে গেছে। কিন্তু দেখা গেল এগুলোকে সিরিয়াসলি না নেওয়ার কারণে অধিকাংশ স্টুডেন্টদের প্রস্তুতি ওইভাবে ছিল না। তো তাই তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট, তোমাদের যেহেতু 2 মাস টাইম দিছে, 2 মাস হিউজ টাইম, 60 দিন। 2 মাস মানে হচ্ছে 60 দিন। তো 60 দিন মানে অনেক টাইম। তো এই টাইমে তোমরা ভালো করে প্রিপারেশন নিতে পারো, যাদের প্রিপারেশন এখনো শেষ হয় না তোমরা দ্রুত শেষ করতে পারো। আর আমাদের ক্লাসগুলো যেভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, খুব অল্প সময়ে এই ক্লাসগুলো তুমি শেষ করতে পারতেছো। 10 মিনিট, 12 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, 9 মিনিট, 15 মিনিটের মধ্যে এক একটা ক্লাস শেষ। এরপর তুমি একটু প্র্যাকটিস করে নাও, ব্যাস হয়ে গেল। আর প্রথম 2-3টা ম্যাথ প্র্যাকটিস করার পর বাকি ম্যাথগুলো তুমি দেখলেই তুমি সামনের দিকে আগায় যেতে পারতেছো, কারণ বাকি ম্যাথগুলোতে কনসেপ্ট আর কনসেপ্ট শিখতে পারবা তুমি। তো কোনোভাবেই অবহেলা করা যাবে না, এটা হচ্ছে তোমাদের লাস্ট ইয়ার। তো শেষ ভালো যার সব ভালো তার, এটা মনে রাখতে হবে। তো আমাদের মডেল টেস্টগুলোকে অবশ্যই সিরিয়াসলি সবাই মূল্যায়ন করবা, এবং এখানে যে যে ম্যাথগুলো, যে যে টাইপের ম্যাথগুলো দিছি ওই ম্যাথগুলো চেষ্টা করবা। এবার সেকেন্ড অপশন, মডেল টেস্টের অনেক ম্যাথ তোমাদের করানো হয় নাই। যারা মডেল টেস্টগুলো দেখতেছো হয়তো এটা বুঝতে পারতেছো, ঠিক না? জি স্যার। মডেল জি টেস্টের স্যার। প্রশ্নগুলো করার সময় আমি মাথায় রাখি নাই যে আমার স্টুডেন্টকে বা আমি কি করাইছি, আমি কি শিখাইছি, এটা আমি মাথায় রাখি নাই। আমি মাথায় রাখছি এটা, যে এই চ্যাপ্টারের আরো বাইরের কিছু থাকতে পারে কিনা, নতুন নতুন কোনো কনসেপ্ট আছে কিনা। 3-4টা বই ঘেটে ঘেটে আমি এই কোয়েশ্চেনগুলো সেট করেছি, যাতে তোমরা ফেস করতে পারো যে না, আমি যা পড়ছি শুধুমাত্র তাই আসবে তা না, এর বাইরেও কিছু আসতে পারে, ওই জিনিসগুলো আমি পারি কিনা। তোমাদের এই সাহসটা হোক। তোমরা একটু এগুলো অ্যানালাইসিস করো, সমস্যা কি? তোমার সামনে বই আছে, বই থেকে একটু খুলে দেখি না আমি এটা নিজে নিজে সলভ করতে পারি কিনা। বিশ্বাস করে এই সলভটা তুমি জীবনে কোনোদিন ভুলবা না, কারণ নিজে যেটা অ্যানালাইজ করে বের করছো ওটা কোনোদিন ভুলবা না। আমি পড়াইছি, তুমি এটা ভুলে যাবা। কিন্তু তুমি যেটা কষ্ট করে অ্যানালাইসিস করে খুঁজে বের করে শিখছো, ওটা তুমি ভুলতে পারবে না, ওটা তোমার মনে থাকবে। কি বলছি বুঝছো? জি স্যার। তাহলে মডেল টেস্টে যে ম্যাথগুলো আমরা পাবো না, আমরা জানি না, বা আমাদের কমন পড়ে নাই, আমাদের কোর্সের পরেও কমন পড়ে নাই, তারা কি করব, বিভিন্ন বই থেকে বা বিভিন্ন ইয়া থেকে এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব, খুঁজে নিজে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? এরপরে আমরা তোমাদেরকে এই মডেল টেস্টের ব্যাপারে তোমরা যখন সলভ করা ব্যর্থ হবা, তখন আমি তোমাদেরকে এগুলো সলভ করে দিব। কিন্তু আমার সলভের আশায় যদি তুমি বসে থাকো, তাহলে তোমার পায়ে তুমি কুড়াল মারলা। সিম্পল মনে রাখো, প্রবলেম সলভ করতে শিখো, অ্যানালাইসিস করে প্রবলেম সলভ করতে শিখো। তোমরা বিবিএ তে পড়ো, তো বিবিএর মতো স্টুডেন্টদের মতো চিন্তা করতে শিখো। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে যারা বিবিএ করে তাদের সাথে তোমাদের পার্থক্য কি? তাদের ক্লাসে আসছে, স্যার একটা বেসিক কনসেপ্ট আলোচনা করছে, করে বলে দিছে যে এই 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 ম্যাথগুলো তোমরা একটু চেষ্টা করে আসো। তারপর ওনারা লাইব্রেরি ওয়ার্ক, বিভিন্ন জায়গা থেকে এলিমেন্টস সংগ্রহ করে তারপর ওনারা নিজের মতো করে সলভ করে, বিভিন্ন ভাইদের কাছ থেকে গাইডলাইন নিয়ে ওনারা নিজেদের মতো করে সলভ করে। ওই যে সলভ করতে গিয়ে, বইটা ঘাঁটতে গিয়ে যে শিখছে, ওই শিক্ষাটা তাদের জীবনে অনেক কাজে দেয়। আর আমরা চাই সব রেডিমেড। অনেকে তো এমন আছে যে ক্লাসে আলোচনা আছে, মনে নাই ক্লাসে কি জানি বলছিল, থাক এটা ক্লাস দেখার সময় কই, স্যারকে জিজ্ঞেস করে নি। এটাও করা যাবে না। তো এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবা। আর কোন কোন ম্যাথগুলো তোমাদের পারতেছো না, ওই ম্যাথগুলো তোমরা সবাই নোট করে রাখবা, মডেল টেস্টের পাশেই লিখে রাখবা যে এই ম্যাথগুলোতে কি কি সমস্যা আছে সবগুলো। আমরা ওগুলো নিয়ে ধারাবাহিকভাবে প্রত্যেকটা মডেল টেস্ট নিয়ে আমরা আলাদা আলাদা করে এরকম আলোচনা করব। সামনে থেকে রেগুলারে আমাদের আলোচনা হবে ইনশাল্লাহ। আমরা সপ্তাহে 2-3টা ক্লাস অবশ্যই নিব তোমাদের। তখন আমরা এই বিষয়গুলো নিয়ে তোমাদের আলোচনা করবো, আর বাকিগুলো আমরা বলে দিব, ঠিক আছে? তো এ হচ্ছে আমার পক্ষ থেকে তোমাদের গাইডলাইন। আর আমাদের একটা গাইডলাইন ভিডিও আমরা ইউটিউবে দিয়েছিলাম, তো আশা করি ভিডিওটা তোমরা দেখছো, তাই না? জি স্যার। তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ? জি স্যার। হ্যাঁ। জি স্যার। তো দেখে ওই দেন। অনুযায়ী তোমাদের টার্গেট সেট করবা, যেগুলো গুরুত্বপূর্ণ দিয়েছি সেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো ভালো করে করবা। আর বাকি চ্যাপ্টারগুলো যে দেখবা না তা না, ওগুলো একটু দেখবা।
এখানে একজন লিখছে ওয়ার্কিং ক্যাপিটালের ম্যাথ যদি কোথাও ভুল হয় তাহলে শুধু ভুল অংশের মার্কস থাকবে নাকি পুরো ম্যাথটা কাটবে? আসলে এই যে কত নাম্বার পাবো, এটা অনেকে তোমাদের এটা একটা কনসেপ্ট যে স্যার আমি তো এই ভুলটা করে দিয়ে আসছি, তাহলে আমি কত নাম্বার পাবো। এটা এক ধরনের বোকার মতো প্রশ্ন। কারণ তুমি কি ভুল করছো আর স্যার কিভাবে মূল্যায়ন করবে, স্যারের টেন্ডেন্সিটা কিরকম, এটা নির্ভর করবে তার উপর। এখন আমি যদি মনে করি যেটার জন্য 2 মার্ক কাটবে, আসলে কি স্যার 2 মার্ক কাটবে? এটা তো যে স্যার মূল্যায়ন করবে সেই স্যার বলতে পারবে। আর তুমি কি বলছো, ভুল করছো, এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে এমন কোনো পরিমাপক যন্ত্র দেয় নাই যে এই ভুল হলে এত মার্কস, এই ভুল হলে এত মার্কস কাটবে। এরকম কোনো রেজুলেশন ন্যাশনাল ইউনিভার্সিটি দেয় নাই। তুমি যা পারফর্ম করছো, তোমার পারফরমেন্সটা একজন স্যারের সামনে পেশ করবে, এবার স্যার তোমাকে মূল্যায়ন করবে যে কত মার্কস দিতে পারে, কত মার্কস দিবে। এক্ষেত্রে নির্ভর করবে হচ্ছে তোমার ভুলের মাত্রা, আর আর অনেকাংশে নির্ভর করবে হচ্ছে তোমার ভাগ্যটা কিরকম আর স্যারের মুডটা কি ছিল। তো এগুলো নিয়ে আমাদের চিন্তা করার বিষয় না। আমি আবারও বলতেছি, কত মার্কস কাটবে, কত মার্কস পাবো, পাশ করব কিনা, ফেল করব কিনা, এগুলো নিয়ে পরীক্ষা দিয়ে পরীক্ষার পরে এগুলো চিন্তা করার বিষয় না। তুমি পরীক্ষার প্রশ্ন পাওয়ার পর থেকে তোমার 4 ঘন্টা যুদ্ধ শুরু। তুমি চাইবা যুদ্ধের শেষ পর্যন্ত যাওয়া। যুদ্ধের শুরুতেই যদি তুমি চিন্তা করো যে জিতবো না, না জিতবো না, না জিতলে তো অবস্থা খারাপ, থাক ডাক করার দরকার নাই, যুদ্ধ করার দরকার নাই, তো তুমি যুদ্ধ থেকে তো চলে আসলে হবে না। সো এটা খুব কেয়ারফুলি থাকতে হবে তোমাদের। তুমি যে ম্যাথটা করছো এই ম্যাথটা ভুলের পরিমাণটা নির্ণয় করবা। তুমি ম্যাথের কোশ্চেনের কনসেপ্ট দিয়ে যেতে পারো নাই, জাস্ট তোমার মন মতো করে দিয়ে আসলা, তাহলে তুমি নাম্বার পাবা কেমনে? নাম্বার পাবা না। আবার তোমার কনসেপ্ট ঠিক আছে, হয়তো বা কোথাও জায়গায় গিয়ে তুমি ক্যালকুলেশন ভুল করছো বা কনসেপ্টে হালকা কোথাও ভুল করছো, তখন দেখা গেল ওটার জন্য তুমি ভালো মার্কসই পেয়ে যাবে, এমনকি 70-80% নাম্বারও তুমি পেতে পারো। এটা নির্ভর করবে টোটাল তোমার উপর। এ হচ্ছে আমাদের বিশেষ গাইডলাইন। আর দ্বিতীয় নাম্বার, আমরা আজকে অনেকে বলতেছো রিসার্চ মেথোডোলজি নিয়ে একটা কথা বলি। তো রিসার্চ মেথোডোলজি হচ্ছে একটা গবেষণার বিষয়। তো এখানে ম্যাথের যে চ্যাপ্টার, এগুলো নির্দিষ্ট কোনো আওতা দেওয়া নাই। এটা মনে রাখবা ভালো করে। রিসার্চ মেথোডোলজির চ্যাপ্টারের যে কোন কোন আওতায় কোন কোন সিলেবাসে ম্যাথ আসবে, এমন কোনো কিছু বলা নাই। ঠিক আছে? এখানে কোনো নির্দিষ্ট ধারাবাহিকতা ম্যাথের কোনো সিলেবাস নাই। কারণ রিসার্চ করতে পুরো পরিসংখ্যান সম্পর্কে ধারণা থাকা লাগে। তুমি যদি পুরো পরিসংখ্যান না জানো তাহলে তুমি রিসার্চ করতে পারবে না। পরিসংখ্যান কাজ কি? বিগত তথ্যগুলোকে অ্যানালাইজ করা। তো রিসার্চ মানেই তো অ্যানালাইজ করা, তাই না? তাহলে তোমাকে পুরো পরিসংখ্যান সম্পর্কে ধারণা থাকলেই তুমি রিসার্চটা করতে পারবা। তো সেজন্য রিসার্চের ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে দেখা গেল নির্দিষ্ট কোনো সিলেবাস নাই। এখানে পুরো পরিসংখ্যান বই থেকে কোশ্চেন আসতে পারে। হ্যাঁ। এখন কোন কোশ্চেন গুলো আসবে সেজন্য কি আমরা পুরো পরিসংখ্যান বই রিভাইজ দিব? না, পুরো পরিসংখ্যান বই তোমার রিভাইজ দিতে হবে না। এক্ষেত্রে আমরা একটা টেকনিক ফলো করেছি, সেটা হচ্ছে আমরা প্রিভিয়াস ইয়ারে যে ম্যাথগুলো আসছে ওই ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দিয়েছি। আর বিগত অভিজ্ঞতায় দেখা গেছে ওই টাইপের ম্যাথগুলোই বারবার আসে। যেমন হাইপোথেসিস থেকে ম্যাথ আসে, তারপর যেমন একটা পাই চার্ট আসে, এটা কমন আসে, তারপর মিন মিডিয়ান মুড, এগুলো অনেক সময় কোরিলেশন আসে। তো যেই ম্যাথগুলো দিছি এই ম্যাথগুলোই তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবা, আশা করি এর মধ্যে আসবে। আর বাকিটা তোমাকে থিওরি পড়তে হবে, কারণ পার্ট সিতে ম্যাথ আসবে মাত্র 2টা, আর 6টা সেট থাকবে থিওরি। তাহলে তোমাকে এখানে মাস্ট বি থিওরি বেশি করেই পড়তে হবে। তোমার টার্গেট হচ্ছে ম্যাথ হচ্ছে অপশনাল, আর থিওরি হচ্ছে এখানে মেইন। সো সবাই থিওরির উপর, রিসার্চ মেথোডোলজিতে থিওরির উপর জোর দিবা, আর আমরা যে কটা ম্যাথ করাইছি এই কটা ম্যাথ করে যাও। কারণ এখানে যদি আমি তোমাকে পুরো পরিসংখ্যান বইটার কোর্সটাতে অ্যাড করে দিই, মাঝখানে তোমার শুধু শুধু প্রেশার পড়বে। আরো 4টা ম্যাথ সাবজেক্টে তোমার কি গুরুত্ব দিতে পারবে না, তখন তোমার আর ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। সেজন্য এখানে যে কটা আমরা ম্যাথ করাইছি ওই ম্যাথগুলো তোমাদের জন্য যথেষ্ট। এরপরে তোমরা বাকিটা থিওরির উপর জোর দিবা, কারণ এটা তো তোমার মাস্ট বি থিওরি পড়তে হবে, থিওরি বেশি আসবে। পার্ট বি তে হয়তো বা একটা দুইটা ম্যাথ আসতে পারে, পার্ট সি তে হয়তো 2টা ম্যাথ আসতে পারে, এর বাইরে আসবে না। তো রিসার্চ মেথোডোলজিতে তোমাদের অবশ্যই থিওরিটা পড়তে হবে। কারণ অনেকের প্রশ্ন হচ্ছে এই থিওরি তো মনে থাকে না। আসলে থিওরি তো মনে থাকার বিষয় না, থিওরিটা ইংলিশে লিখতে হয় বিদায় এটা মনে রাখতে গেলে তোমাকে একটু লিখতে হবে। আর রিসার্চ মেথোডোলজির থিওরিগুলো খুব অল্প লিখলেই নাম্বার পাবা, কারণ এখানে একে তো হচ্ছে এটা ইংলিশের বিষয়, দ্বিতীয়ত হচ্ছে এই বিষয়গুলোকে এক্সপ্লেনেশনগুলো খুব অল্প অল্প ছোট ছোট হয়। এখানে তোমাকে খাতা ভরাই একেবারে লিখে দিয়ে আসতে হবে, ব্যাপারটা তা না। তোমাকে যে প্রশ্নটা করছে ওই প্রশ্নের কনটেক্সটে যা তুমি জানো ওইটুকু তুমি লিখে দিয়ে আসবা, ওইখানে তুমি ভালো মার্কস পেয়ে যাবা।
তো এগুলো নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, বা একেবারে কঠিন মনে করে অনেক কিছু হতাশ হয়ে যাওয়ার কিছুই নাই। তুমি শুধুমাত্র থিওরিগুলো ধরে ধরে পড়ো, পুরো চ্যাপ্টার সম্পর্কে একটু ধারণা নাও, এগুলো কি বলছে কি লিখছে, পড়ার পরে নিজে একটু লেখার ট্রাই করো। কারণ বাংলাটা তুমি পড়ার পরে যেটুকু তুমি অনুধাবন করো সেখানের উপর ভিত্তি করে তুমি কিছু লিখে দিয়ে আসতে পারবা। আর এটা যখন ইংলিশ, তাহলে তোমাকে যেটা করতে হবে, তুমি কনসেপ্টটা নিবে, কনসেপ্টটা নেওয়ার পর তুমি যখন খাতায় লিখে প্র্যাকটিস করবা, তখন দেখবা যে তুমি এটা অনেক কিছুই তোমার মনে থাকতেছে। তো যেহেতু ইংলিশ সাবজেক্ট, মানে ইংলিশে পড়তে হবে তোমাকে এটা, তুমি যদি খাতায় না লিখো, তুমি বিশ্বাস করো যত পড়ো নাই কেন, তুমি মনে রাখতে পারবে না। এটা মনে রাখার জন্য তোমাকে মাস্ট বি লিখতে হবে, যেটুকু পড়ো তুমি লিখবা, যেটুকু পড়ো লিখবা। বাসায় অবসর ভালো লাগতেছে না, ম্যাথ করতে করতে বিরক্ত হয়ে গেছি, আচ্ছা ঠিক আছে, একটা বই খুলা একটা থিওরি লিখি, রিসার্চ একটা থিওরি নিজে নিজে লেখার চেষ্টা করো। দেখো তুমি অনেক কিছু শিখতে পারতেছো, অনেক কিছু তোমার মনে থাকবে। বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আজকের গাইডলাইন। এখন তোমাদের কোনো প্রশ্ন আছে কারো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার রিচার্জ মেথডে স্যার তিনটা মডেল টেস্ট করছেন, তো হুম। প্রশ্নগুলা কি স্যার ছয়টা, যে আমরা না ছয়টা সাতটা জানি চ্যাপ্টার, সবকিছু মিলাইয়া একটা করে মডেল টেস্ট করছেন? এটা মডেল টেস্টটা করছি এই কারণেই, কারণ এখানে চ্যাপ্টারগুলো যদি আমি ভাগ করে দেই, তাহলে আমি ম্যাথ গুলো সেট করতে পারতেছি না। কারণ ম্যাথের তো এখানে কোনো নির্দিষ্ট ইয়া নাই। বুঝছো ব্যাপারটা? স্যার এখন জি স্যার, এখন হ্যাঁ। প্রশ্নগুলো আছে বার করতে অনেক হার্ড হয়ে যায় আর কি, তুকাইতে ফাইন এক্ষেত্রে ইংলিশ আর হ্যাঁ, তো সেজন্য দেখা গেল ম্যাথের জন্য আমাদের স্ট্যান্ডার্ড কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা বজায় রাখার জন্য আমি বাধ্য হয়ে এটাকে আলাদা করে প্রত্যেকটা 100 মার্কসের করে কোশ্চেন করছি। স্যার। আর ওই প্রশ্নতে আপনার ওই আমরা যখন প্রিপারেশন নিতে যাই ওই প্রিপারেশন নিতে পারি না সপ্তাহে, সপ্তাহে বুঝলি বেশি না? যাবে প্রিপারেশন নিতে হয় আর কি। আমরা স্যার আপনি যে এটা রিহার্সাল আমাদেরকে মডেল টেস্ট দিচ্ছেন, হ্যাঁ, সেটাতে আপনার আপনার সপ্তাহ মানে একটা এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত আমরা ম্যাথ গুলো করলাম বা সপ্তাহগুলো প্রশ্নগুলো সলভ করলাম, ঠিক আছে, এরপর হ্যাঁ, আমরা পরীক্ষা দিতে পারি। আমরা এটা হ্যাঁ। দিতে পারি না স্যার, আমরা পুরো বইটা শেষ করতে হবে। না হলে ওই এটা প্রশ্নগুলো তো বাদ বললাম, পড়ার এটা তো সম্ভাবনা আমাদের থাকে। টেকনিক্যাল কারণে রিসার্চ মেথোডলজিটা এইভাবে করা হয়েছে। বুঝছো? কারণ নাহলে এখানে ম্যাথগুলোকে সেট করা যাবে না। যেহেতু ম্যাথগুলোর উপর ভিত্তি করে, মানে না, ম্যাথের উপর জোর দেওয়ার কারণে আমাদের এভাবে সেটটা করতে হয়েছে রিসার্চ মেথোডলজির ক্ষেত্রে। স্যার অ্যাডভান্স অ্যাকাউন্টিং টুতে চ্যাপ্টার 3টা কি ইম্পর্টেন্স মানে বাদ দেওয়া যাবে কোনোভাবে? চ্যাপ্টার 3 তো হোল্ডিং, হোল্ডিং তো বাদ দেওয়া যাবে না। আর এখানে যেটা অ্যাবজর্পশন আছে ওটা হয়তো বা তুমি বাদ দিতে পারো, কিন্তু হোল্ডিং তো বাদ দেওয়া যাবে না। অ্যাডভান্স 2 না? এই যে দেখো, কনসোলিডেটেড স্টেটমেন্ট হোল্ডিং এর প্রত্যেক বছর 10 মার্কস থাকে এখান থেকে। দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে 3টে চ্যাপ্টার, ভ্যালুয়েশন অফ গুডউইল, রয়্যালিটি এবং হোল্ডিং, এগুলো তো কোনোভাবে বাদ দিতে পারবে না। তারপর নন প্রফিট, এই 4টা তো মাস্ট। এই 4টা মাস্ট, তোমাকে কোনোটাই বাদ দেওয়া যাবে না, কারণ এগুলো বাদ দিলে রিস্ক হয়ে যাবে। আর লাস্টে এটার যে অ্যাডভান্স অ্যাকাউন্টে একটা শর্ট নোট আছে, শর্ট নোটটা মাস্ট পড়বা, ওইটাই থিওরির জন্য রাখবা শুধু। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2-তে শুধু শর্ট নোটটা পড়ে ফেললে হয়ে যাবে, থিওরির জন্য আলাদা থিওরি পড়তে হবে না, পার্ট সি এর জন্য। বুঝছো সবাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার হোল্ডিং এ কমার্স অ্যাপ্লিকেশনের বইয়ে লাস্টে দুইটা ম্যাচ ছিল সি পার্টে। হুম। ওই দুইটা ম্যাচ স্যার একটু এক্সেপশনাল ছিল, ওইগুলো একটু স্যার আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি দিছিলাম, কিন্তু এটার স্যার কোনো রেসপন্স হল নাই স্যার। তুমি এই যে দুইটা সেন হোল্ডিং এর দিছিল না? হ্যাঁ মনে হয় স্যার ওইরকমই, আমি সেন আসলে হোল্ডিং এর, ওই হ্যাঁ। ম্যাথগুলো স্যার সেন করানো হোল্ডিং হয়নি তো স্যার। আসলে এই যাবৎকালে কখনোই ন্যাশনাল ইউনিভার্সিটিতে সেন হোল্ডিংটা এই যাবৎকালে কখনোই আসে নাই।
মানে কখনো মানে কি কেবল আমাদের স্টুডেন্ট লাইফ থেকে আমরা কখনো দেখি না এগুলো আসতে আর কি। তো সেই জন্য এগুলো ক্লাস দেওয়া হয় নাই। স্যার আরেকটা ছিল স্যার, আপনার শিটে ছিল 13 নম্বর, ওইটাও সি পার্টে ছিল, হ্যাঁ, কিন্তু ওই ওটা ম্যাথটা তোমরা স্যার সলভ করো, বুঝতেছি না। সমস্যা কি? ওটা যদি না পারো, কোন পয়েন্টে পারো না জিজ্ঞেস করো। ওটা তো এমন না যে তুমি সবগুলোই পারো না, তাই না? না না স্যার, ওটা হ্যাঁ, তাহলে তুমি জাস্ট যেটা পারো না সেটা বলো যে স্যার আমি এই পয়েন্টে এই ম্যাথটা করতে গেছি, এটা তো প্রশ্ন স্যার করার ওই সুযোগ ম্যাথটা আছে করতে যে আমি গেছি, এই পয়েন্টটা পারি না। ওই ম্যাথটাই ওই দিন করতে গেছিলাম, তবে হুম। কি কি একটা বিষয় জানি আটকাইছিলাম। হ্যাঁ, ওইটা প্রশ্ন পরে করা স্যার আর স্পেসিফিক। শোনো, তোমাদের সমস্যাটা হচ্ছে তোমরা একটা ম্যাথ করতে গেছো, করার পরে একটু আটকাই গেছো গা, তখন তোমরা কি করো, স্যার এই ম্যাথটা পারি না, বুঝাই দেন। স্যার, কি বলছো, বুঝছো? তো এইভাবে কি একটা ম্যাথ জি স্যার। হুট করে প্রশ্ন উত্তরের মাধ্যমে বুঝাই দেওয়া যায়? না স্যার, ঠিক আছে, বুঝতে এখন পারছি কি করতে আজকে হবে? থেকে। স্যার এই ম্যাথটা আনরিয়ালাইজ প্রফিটটা তো আমি বুঝতে পারতেছি না, আনরিয়ালাইজ প্রফিটটা কিরকম হবে? তখন আমি তোমাকে আনরিয়ালাইজ প্রফিটটা বুঝিয়ে দিলাম, তোমার ম্যাথটা হয়ে গেল। বা তোমার যে পয়েন্টটা দুর্বলতা আছে, কারণ আমি যেহেতু তোমাকে এই চ্যাপ্টার সম্পর্কে টোটাল ধারণা দিয়েছি, তাহলে একটা ম্যাথে তোমার প্রবলেম থাকবে 10%। জি স্যার, ওরকম দুইটা একটা পয়েন্টের হ্যাঁ, তো সমস্যা ওই থাকছে। পয়েন্টগুলো তো আমরা হলো প্রশ্ন করে সলভ করতে পারতেছি, তাই না? জি স্যার, হ্যাঁ, তো ওটা বুঝতে সলভ করে পারছি। নিবে, সমস্যা নাই তো। আচ্ছা, ঠিক আছে। ওকে। তাহলে আমরা পরবর্তীতে আহ, পরবর্তী ক্লাসটা আমরা নেক্সট আমি জানাই দিব তোমাদেরকে গ্রুপে, পরবর্তী ক্লাসটা কখন নিব। পরবর্তী ক্লাসে আমরা এই যে অ্যাকাউন্টিং থিওরিজ 2 নাম্বার মডেল টেস্ট নিয়ে আলোচনা করবো, 2 এবং 3 দুইটা মডেল টেস্ট নিয়ে, কেমন? আচ্ছা স্যার। নাকি অ্যাকাউন্টিং থিওরি মডেল টেস্ট গুলো পরে ধরবা, পরীক্ষার আগে ধরবা, যেহেতু এটা পরীক্ষা সবার আগে? স্যার সেটাই ভালো হবে। সেটা ভালো হয়, তাই না? কারণ একেবারে রিভিশন হয়ে গেল, ইয়ে হয়ে গেল, তাই না? অ্যাডভান্স অ্যাকাউন্টিং টুটা আগে ধরলে ভালো হয়। তাহলে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2টা ধরি আমরা, না? তাহলে অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর মডেল টেস্ট 1, অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর 3টা মডেল টেস্টের উপর 3টা আলাদা ক্লাস হবে, যেহেতু একটা বড় বিষয়। 3টা মডেল টেস্টের উপর 3টা ক্লাস হবে আলাদা, ঠিক আছে? তো জি অ্যাডভান্স স্যার, ঠিক। অ্যাকাউন্টিং এর মডেল টেস্ট 1টা, মানে অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর প্রথম মডেল টেস্টটা নিয়ে আমরা আলোচনা করবো নেক্সট ক্লাস, নেক্সটে। ওকে। তো সবাই এটা প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলো, অ্যাডভান্স অ্যাকাউন্টিং মডেল টেস্ট 1। মডেল টেস্ট 1 মানে শুধু মডেল টেস্ট করবে ব্যাপারটা তা না, পুরো চ্যাপ্টারটা রিভাইজ দিবা, সবগুলো চ্যাপ্টার, ওয়ানের আওতাধীন যত চ্যাপ্টার আছে সবগুলো রিভাইজ দিয়ে ফেলবা। ফাইনালি তোমরা যাতে প্রশ্নগুলো করতে পারো, তোমাদের বেসিকের কনসেপ্টের ধারণাগুলো যাতে আমার সাথে শেয়ার করতে পারো, এবং সেখানে তোমাদের কনফিউশন থাকলে সেগুলো যাতে দূর হয়ে যায়। বুঝছি? স্যার মেয়েদের প্রত্যেকটা মডেল টেস্ট নিবা ক্লাস, হ্যাঁ, এক ক্লাস? প্রত্যেকটা মডেল টেস্টের উপর আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে স্যার, তাহলে তো আবার রিভিশন হবে। হ্যাঁ, মানে স্যার আমাদের রিভিশনটা হবে, নেক্সট সলভ তোমাদের ক্লাস সাথে কবে? কনসেপচুয়াল আলোচনা হবে। ওয়ান কাইন্ড ব্যাপারটা এরকম, তোমরা যা জানতে চাও আমি জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, আমি যতটুকু জানি। ঠিক আছে, তোমাদের সাথে ওপেনলি আলোচনা হবে, তোমাদের তোমাদের কনসেপ্টগুলো থাকলে ওগুলো আমার সাথে শেয়ার করবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে। জি জি স্যার। স্যার। স্যার আমাদের নেক্সট ক্লাস সলভ ক্লাসটা কবে হবে? নেক্সট ক্লাসটা তো আমরা হয়তো বা রবিবার দিকে নেই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ এটা তো সময় লাগবে তোমাদের, তাই না? হ্যাঁ তাড়াহুড়ো হ্যাঁ স্যার, করার একটু কিছু নাই। সময় সময় দিলে ভালো হয় স্যার, হ্যাঁ, কারণ সময় না, একটা রবিবার বই দিকে শেষ অ্যাডভান্স করতে। অ্যাকাউন্টে একটু সময় নিয়ে রিভিশন দেই আমরা, কেমন? জি স্যার, জি হ্যাঁ ওইটা অনেক একটু সময় বড়। নিয়ে রিভিশন, বাকিগুলোতে এত সময় লাগবে না, কারণ বাকিগুলোতে আমাদের কোর্সই তো করতে গেলে তোমার দেখা গেলো 4-5 ঘন্টা করলে আমাদের কোর্সই শেষ হয়ে যায়। হুম। হ্যাঁ। হ্যাঁ, অ্যাডভান্সটা একটু বড়, এটার জন্য একটু সময় নিই আমরা, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন স্যার? এইখানে হচ্ছে আমাদের সব ক্লাসগুলো কি ড্রাইভে দিবেন, হ্যাঁ, না এগুলো শুধু? দিয়ে দিব, আমরা ড্রাইভে রেখে দিব সবগুলো এগুলো, কারণ অনেকে আচ্ছা তো জয়েন তাহলে। করে না, তোমাদের কত 10% স্টুডেন্ট তো আসো নাই। জি স্যার, আমি আজকে একটু জয়েন করতে মানে লেট হয়ে গেছে, সমস্যা আমি নাই, এগুলো ভাবছি live পেয়ে যাবো, সবগুলো ক্লাসগুলো পেয়ে যাবা। ওই জন্য আর কি। জি ঠিক স্যার। আছে। হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, সবাই প্রিপারেশন নাও এভাবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর মডেল টেস্ট 1, নাকি অ্যাডভান্স তাহলে 2 এর আগামী, মডেল টেস্ট 1? জি স্যার আগামী রবিবারে আমরা এটা শেষ করে রবিবারে ফেলবো ইনশাল্লাহ, কেমন? ইনশাল্লাহ। আর তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, এগুলো সলভ করতে গিয়ে যখন প্রশ্ন হবে, প্রশ্নগুলো একটু আমাকে গ্রুপে জানাই দিবা, কেমন? জি স্যার। যে স্যার, তাহলে আমি দেখা গেলো ওই প্রশ্নগুলোর উপর প্রিপারেশন নিতে পারলে তোমাদেরকে একটা ভালো আউটপুট দিতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর আর প্রশ্ন করার ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে নেই, প্রশ্ন যখন তোমরা করবা, পিডিএফ করবা। অনেকে কি করো, প্রশ্নের আংশিক পিডিএফ করে দাও। তো আংশিক পিডিএফ দেখে কিন্তু অ্যান্সার করা যায় না। আবার অনেকে কি করো, শুধুমাত্র প্রশ্নটা তুলে দাও,
তো প্রশ্নটা তুলে দিলে এই প্রশ্ন থেকে প্রশ্ন সরাসরি বুঝাই দেওয়া যায় না, তোমরা কি করবা, প্রশ্ন প্লাস ওটার যে সলিউশন আছে পুরো ইনফরমেশন গুলো পিডিএফ এ দিয়ে দিবা। তাহলে যেটা হচ্ছে আমি তোমাকে মানে একেবারে মার্ক করে দিয়ে দেখা দিতে পারবো, দেখো এইখানে এই প্রবলেমটা এই জায়গাটায়। এই জিনিসগুলো নিয়মগুলো একটু ফলো করবা সবাই প্রশ্ন করার ক্ষেত্রে, কেমন? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এইটুকু থাক, কেমন? আচ্ছা স্যার, ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।